তো স্যার আমরা মূলধন বাজেটিং অধ্যায় করতেছি, রাইট? তো মূলধন বাজেটিং অধ্যায়, এই অধ্যায়টাতে আমাদের করণীয় কি কি থাকবে, অর্থাৎ এই অধ্যায়ে আমরা মেইনলি কি করব। আচ্ছা, এই অধ্যায়ে আমাদের করণীয় হলো চারটা। কয়টা? চারটা। তোমরা যখন 9-10-এ ছিলে, এসএসসিতে ফাইন্যান্স ছিল না, এই অধ্যায়টা কিন্তু ছিল। সেখানে তোমরা দুইটা কাজ করেছিলা। এক হলো পেব্যাক সময় বা মূলধন ফেরতকাল বা পিভিপি নির্ণয় করেছিল, রাইট? আরেকটা ছিল কি গড় মুনাফার হার বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, হ্যাঁ, বা এআরআর করেছিল, তাই না? এই দুইটা ছিল তোমাদের এসএসসিতে। বাট এখন তো একটু বড় হয়েছো, কলেজে উঠছো, রাইট? ইন্টারে পড়ো। সো এখন তোমাদের এডিশনাল দুইটা রিকোয়ারমেন্ট অ্যাড হয়েছে এখানে। এক হচ্ছে কি নিট বর্তমান মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। আরেকটা হলো কি আন্ত আয়ের হার বা অভ্যন্তরীণ মুনাফার্জন হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর। ওকে, এই দুইটা নতুন অ্যাড হয়েছে। যখন তোমরা বিবিএতে যাবা বা এমবিএতে যাবা, মানে আরও বড় হবা, হ্যাঁ, অনার্স মাস্টার্স করবা, তখন জানো এখানে আরও অনেক কিছু অ্যাড হয়ে যাবে। যেমন পিবিপি, এআরআর, এনপিভি, আইআরআর, এইগুলা ছাড়াও তোমরা আরও অনেক কিছু করবা। তখন পিবিআর করবা, পে ব্যাক রিসিপ্রোকাল। ওকে, তারপরে এআরআর এর পাশাপাশি যেমন পিবিপির পাশাপাশি পিবিআর করা হবে, পে ব্যাক পিরিয়ডের পাশাপাশি পে ব্যাক রিসিপ্রোকাল করা হবে এবং ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড করা হবে। পিবিপি, ডিসকাউন্টেড পিবিপি, পিবিআর। আবার তোমরা এখন এআরআর করতেছো, তখন এআরআর এর পাশাপাশি আরওআই করা হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন করতেছো এআরআর, তখন এআরআর এবং আরওআই দুটা করবা। এখন যেমন করতেছো নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি, তখন এনপিভির পাশাপাশি পিআই করবা, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এবং এনপিআই করবা, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ওকে, আচ্ছা, এনপিভি, পিআই, এনপিআই। এখন কি করতেছো আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, তখন আইআরআর এর পাশাপাশি এমআইআরআরও করবা, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন। পিবিপি, পিবিআর, এআরআর, আরওআই, এনপিভি, পিআই, এনপিআই, আইআরআর, এমআইআরআর, ডিসকাউন্টেড পিবিপি, অনেক কিছু আমরা কিন্তু করবো, তাই না? বলো, সারপ্লাস লাইফ বলা হয় ওইটাকে। তো এই অধ্যায়ে অনেক কিছু করার আছে। ওকে, তো এই সব কিছু আমরা কিন্তু এই ইন্টারমিডিয়েট লেভেলে করব না। আমরা এসএসসিতে কি করেছিলাম? দুইটা, আর এখন করব কয়টা? চারটা। ওই দুইটার সাথে আরও এক্সট্রা দুইটা অ্যাড হবে, এনপিভি আর কি আইআরআর। তো মোটামুটি এই চারটা রিকোয়ারমেন্টই আমাদের এই অধ্যায়ে থাকবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা এখানে একটু দেখি আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টটা কি ছিল। পে ব্যাক সময় কি ছিল স্যার? এই পে ব্যাক সময়টাকে আমরা অনেকভাবে বলতে পারি। যেমন আমরা পে ব্যাক সময়কে মূলধন ফেরতকালও বলতে পারি, ওকে, বা পে ব্যাক পিরিয়ড বলতে পারি। সংক্ষেপে হলো কি পিবিপি, পে ব্যাক পিরিয়ড। আচ্ছা, তোমরা জানো এই যে পে ব্যাক পিরিয়ড বা মূলধন ফেরতকাল বিষয়টা কি? দেখো, এখানে মূলধন বলতে বোঝানো হচ্ছে কোনো একটা স্থায়ী সম্পদ কেনার জন্য আমরা যে অর্থ ব্যয় করি। ওকে, ধরো এটা একটা মেশিন, এই মেশিনটার দাম হচ্ছে 10 লাখ টাকা। তো আমরা এই মেশিনটা ক্রয় করলাম কয় লাখ টাকা দিয়ে? 10 লাখ টাকা দিয়ে। তাহলে এই মেশিন নামক স্থায়ী সম্পদটা পাওয়ার জন্য, অ্যাকুয়ার করার জন্য আমরা কয় টাকা খরচ করলাম? এই 10 লাখ টাকা হচ্ছে পে। এই 10 লাখ টাকা কি পে করা হইলো, তাই না? স্থায়ী সম্পদটা পাওয়ার জন্য আমরা পে করলাম কত? 10 লাখ টাকা। এবার এই মেশিনটাকে ইউজ করে পার ইয়ার আমরা 2 লাখ টাকা করে নগদ প্রবাহ পাচ্ছি। তাহলে 1 বছর যাবে, আমাদের কাছে আসবে কয় টাকা? 2 লাখ। 2 বছর গেলে আরও 2 লাখ, 3 বছর গেলে আরও 2 লাখ। এইভাবে 10 লাখ টাকা উঠে আসতে, অর্থাৎ ব্যাক পেতে আমাদের পিরিয়ড অর্থাৎ সময় দরকার কত? 10 বছর। কত? 10 বছর। তাহলে দেখো, সরি 5 বছর, রাইট? এই 5 বছরকে আমরা বলতেছি কি পে ব্যাক পিরিয়ড। ওকে, তাহলে এই মেশিনটা কেনার জন্য আমি পে করলাম কত? 10 লাখ। এটা ব্যাক পেতে অর্থাৎ এই 10 লাখ টাকা ফেরত পেতে বা উঠে আসতে আমার সময় লাগলো কয় বছর?
5 বছর। এই 5 বছর হলো পে ব্যাক পিরিয়ড। কি স্যার? পে ব্যাক পিরিয়ড। ক্লিয়ার? এখন তোমরা বলো তো স্যার, পে ব্যাক পিরিয়ড এটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? ধরো এই মেশিনটা কেনার জন্য তুমি যে টাকা ব্যয় করলা 10 লাখ, এটা 5 বছরে উঠে আসা ভালো হবে, নাকি 3 বছরের মধ্যে উঠে আসা ভালো হবে, নাকি 7 বছরের মধ্যে উঠে আসা ভালো হবে? তুমি কোনটাকে প্রেফার করবা? 3 বছরের মধ্যে তুমি টাকাটা ব্যাক পাও, নাকি 5 বছরে ব্যাক পাও, নাকি 7 বছরে ব্যাক পাও? 3 বছরে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পে ব্যাক পিরিয়ড যত কম হয় ততই ভালো। ওকে, আমরা সবসময় আশা করব, উইশ করব কি হোক, যতটা দ্রুত সময়ের মধ্যে বা যতটা কম সময়ের মধ্যে আমার মূলধন ফেরতকাল, মানে মূলধনটা ফেরত আসুক, অর্থাৎ মূলধন ফেরতকালটা যতটা সম্ভব কি হোক, কম হোক। বুঝতে পেরেছ? গুড। আচ্ছা, তাহলে বিনিয়োগ মূল্যায়নের জন্য বা বিনিয়োগ সম্ভাবনা বা প্রকল্প মূল্যায়নের জন্য একটা অন্যতম পদ্ধতি হচ্ছে কি স্যার? পে ব্যাক পিরিয়ড পদ্ধতি। তো পে ব্যাক পিরিয়ড পদ্ধতির মাধ্যমে আমরা বিনিয়োগ করতেছি যে টাকাটা প্রকল্প গ্রহণের জন্য, ওই টাকাটা কত বছরের মধ্যে ফেরত পাবো সেই সময়টা নির্ণয় করা হয়। তো আমি যদি পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে চাই, যে কোনো একটা প্রকল্পের পে ব্যাক পিরিয়ড যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমরা কয়টা ফর্মুলা দেখলাম? 2টা, ছোট ফর্মুলা আর একটা কি একটু বড় ফর্মুলা। তো পে ব্যাক পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2টা, ছোট আর কি বড়। এখন তুমি কি তোমার ইচ্ছে মতো যখন খুশি তখন, এখন আমি তোমাকে বললাম পিভিপি নির্ণয় করো, তো তোমার ইচ্ছে হলো তুমি ছোট ফর্মুলাটা ইউজ করলা, তোমার ইচ্ছে হলো তাই তুমি বড় ফর্মুলাটা ইউজ করলা। বিষয় কি এরকম? অবভিয়াসলি নট। তোমার ইচ্ছের উপর কিন্তু ডিপেন্ড করবে না তুমি পিভিপির জন্য এই ছোট ফর্মুলাটা অ্যাপ্লাই করবা নাকি এই বড় ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। এটা ডিপেন্ড করবে কার উপর? নগদ আন্তঃপ্রবাহের উপর। কার উপর? কার উপর? নগদ আন্তঃপ্রবাহের উপর। ওকে, তো আমাদের এই মেশিনটার নগদ আন্তঃপ্রবাহ যদি প্রতি বছর একই রকম হয়, ওকে, এই যে আমরা মেশিনটা কিনলাম 10 লাখ টাকা দিয়ে, এই মেশিনটার মেয়াদকাল কয় বছর? 10 বছর। প্রতি বছর আমরা 2 লাখ টাকা করে আন্তঃপ্রবাহ পাচ্ছি। তার মানে আমাদের এই মেশিনটার নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর কি ইকুয়াল, সেম। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই মেশিনটার পিভিপি নির্ণয়ের জন্য আমরা এই ছোট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর যদি আমরা দেখি এরকম যে এই যে মেশিনটা আমরা কিনলাম 10 লাখ টাকা দিয়ে, এটার মেয়াদকাল কয় বছর? 10 বছর। দেখা গেলো প্রথম বছর 2 লাখ পেলাম, দ্বিতীয় বছর 3 লাখ, চতুর্থ বছর 4 লাখ, পঞ্চম বছরে 2 লাখ, হ্যাঁ, ষষ্ঠ বছরে 2.5 লাখ, সপ্তম বছরে 1 লাখ, অষ্টম বছরে, মানে এরকম এক এক বছরে এক এক রকম পাচ্ছি। তাহলে বলো নগদ আন্তঃপ্রবাহ কি ইকুয়াল হচ্ছে? প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ কি সমান হচ্ছে? না, অসমান হচ্ছে না? তো যখন প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহগুলা এক এক বছর এক এক রকম হবে, ভিন্ন ভিন্ন হবে, তখন কিন্তু আমি ওই প্রকল্পের পিভিপি নির্ণয়ের জন্য এই ছোট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। তখন অ্যাপ্লাই করব কোন ফর্মুলাটা? এই বড় ফর্মুলাটা। ওকে, আচ্ছা, তাহলে পিভিপি নির্ণয়ের ফর্মুলা কয়টা? 2টা, ছোট আর কি বড়। ছোটটা কখন তুমি ব্যবহার করবা? যদি তোমার সিএফএটি বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর সমান হয়। আর কখন তুমি বড় ফর্মুলাটা অ্যাপ্লাই করবা? যদি তোমার সিএফএটি বা প্রকল্পের সিএফএটি বা নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর সমান না হয়, এক এক বছর এক এক রকম হয়। ওকে, একটা এক্সাম্পল দেখি। ধরো এখানে দেয়া আছে বছর, ওকে, প্রকল্প এ, আর এটা হলো প্রকল্প বি। ওকে স্যার, আচ্ছা, তো ধরো 1, 2, 3, 4, 5 নগদ আন্তঃপ্রবাহ, ওকে, সিএফএটি, নগদ আন্তঃপ্রবাহ, এগুলোকে আমরা সিএফএটি নাম দিলাম। প্রকল্প এর নগদ আন্তঃপ্রবাহ, প্রকল্প বির নগদ আন্তঃপ্রবাহ। ধরো 500, 500, 500, 500, 500, ওকে।
আর এখানে প্রকল্প বির ধরো 500, 600, 400, 700, 800। ওকে, তো এখানে আমি যে এক্সাম্পলটা দিতে চাচ্ছি যে এখানে প্রকল্প এর মেয়াদকাল কত? 5 বছর। আচ্ছা, প্রকল্প এর নগদ আন্তঃপ্রবাহ কয়টা দেয়া আছে? 5টা। এবং এই নগদ আন্তঃপ্রবাহ বা সিএফএটি গুলো কি প্রতি বছর সমান। এখন যদি তোমাকে বলে যে প্রকল্প এর পিবিপি কত, কোয়েশ্চেন হলো কি প্রকল্প এর পিবিপি কত। এখন এই প্রকল্প এর পিবিপি নির্ণয় করার জন্য তুমি এই দুইটা ফর্মুলার মধ্য থেকে কোন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে বলো তো? এই প্রথম ফর্মুলাটাকে। ওকে, আচ্ছা, এখানে বছর কত? 5। এটা হলো কি প্রকল্প বির নগদ আন্তঃপ্রবাহ বা সিএফএটি। তাহলে প্রকল্প বির মেয়াদকাল কয় বছর? 5 বছর। সিএফএটি গুলা প্রতি বছর কি ইকুয়াল না আনইকুয়াল? আনইকুয়াল। এখন তোমাকে বললো প্রকল্প বির পে ব্যাক পিরিয়ড কত নির্ণয় করো, পিবিপি কত। বলো তো, তুমি প্রকল্প বির পিবিপি নির্ণয় করার জন্য এই প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করবা? না, তুমি কিন্তু প্রথমটা অ্যাপ্লাই করবে না। তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা? এই দ্বিতীয় ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। ওকে, তাহলে পিবিপির কয়টা ফর্মুলা? 2টা, ছোট আর বড়। ডিপেন্ড করে কার উপর? সিএফএটির উপর। সিএফএটি ইকুয়াল হলে ছোট ফর্মুলাটা, আর আনইকুয়াল হলে বড় ফর্মুলাটা। ওকে, আচ্ছা স্যার, একটা বিষয় দেখো, এই যে আমরা যে বড় ফর্মুলাটা লিখলাম, হ্যাঁ, এই বড় ফর্মুলাটা আমি এখানে কিভাবে লিখেছি বলো তো? আচ্ছা, ছোট ফর্মুলাটা কিভাবে লিখেছি? এনসিও ডিভাইডেড বাই সিএফএটি। ওকে, এখানে এনসিও মানে কি? নিট বিনিয়োগ, আর সিএফএটি মানে কি? প্রতি বছরের নগদ আন্তঃপ্রবাহ। আর বড় ফর্মুলাটা কিভাবে লিখেছি বলো তো? এ প্লাস এনসিও মাইনাস সি সিএফএটি। ওকে, এখানে সি সিএফএটি মানে কি? কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ডিভাইডেড বাই সিএফএটি নেক্সট ডে, এভাবে লিখেছি। হ্যাঁ, তো এটা বোঝার জন্য আমি লিখেছি, বাট তোমরা দেখবা বেশিরভাগ বইতে ফর্মুলাটা এইভাবে লেখে না। হ্যাঁ, এটা একটু শর্টকাট করে লেখে। কীভাবে লিখে জানো? পিবিপি ইকুয়াল এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি, এইভাবে লিখে। এখন তোমার ইচ্ছা, তুমি যদি চাও ফর্মুলাটা এভাবে লিখতে পারো, অথবা তুমি যদি চাও ফর্মুলাটা এভাবে লিখতে পারো। তুমি দুইটার যে কোনো একটা ভাবেই ফর্মুলাটা লিখতে পারো। ওকে, তো আমরা এভাবেও ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, অথবা ম্যাথ করার সময় এভাবেও ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ওকে স্যার, তো স্যার চলো আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এখানে আমরা একটা কোয়েশ্চেন লিখি। যেমন ধরো আমাদের 2টা প্রকল্প আছে। একটা হলো প্রকল্প এ, আরেকটা হলো প্রকল্প বি। 2টা প্রকল্প। ওকে, তো এখানে বছর দেয়া আছে, আর এখানে আচ্ছা এখানে বছর দেয়া আছে। ওকে, আর এগুলো হলো প্রকল্প এ এবং প্রকল্প বির নগদ প্রবাহ। প্রকল্প এর নগদ প্রবাহ, প্রকল্প বির নগদ প্রবাহ বছর 0, 1, 2, 3, 4, 5, 5টা বছর দেয়া আছে। আচ্ছা, 0 বছরে প্রকল্প এর নগদ প্রবাহ ধরো 20,000, প্রকল্প বি ধরো 30,000। ওকে, এবং এগুলা মাইনাস আকারে আছে। আচ্ছা, প্রথম বছরে নগদ প্রবাহ ধরো 5,000, এটাও 5,000, এটাও 5,000, এটাও 5,000, এটাও 5,000। আর এখানে 5,000, 7,000, 8,000, 3,000, এখানে হলো 2,000। ওকে স্যার, আচ্ছা এটা একটা এক্সাম্পল। নগদ প্রবাহ দেওয়া আছে প্রকল্প এর 0তম বছরে কত? 20,000। এটা নেগেটিভ আকারে দেওয়া আছে, মাইনাস আকারে দেওয়া আছে। এর মানে কি জানো? এর মানে হলো এটা বিনিয়োগ। এটা কি?
বিনিয়োগ। আবার প্রকল্প বির নগদ প্রবাহ দেওয়া আছে 0তম বছরে কত, 30,000 মাইনাস আকারে। তার মানে এটা কি, অর্থাৎ প্রকল্প এ গ্রহণ করার জন্য আমাদেরকে ব্যয় করতে হয়েছে, বিনিয়োগ করতে হয়েছে, অর্থাৎ আমাদের পকেট থেকে চলে গেছে কয় টাকা, 20,000 টাকা। এই কারণে এটা মাইনাস আকারে দিয়েছে। এটা নগদ আন্তঃপ্রবাহ নাকি নগদ বহিঃপ্রবাহ? এটা হলো নগদ বহিঃপ্রবাহ, যেটাকে আমরা এনসিও বলতে পারি। এবং প্রকল্প বি গ্রহণ করার জন্য আমাদের পকেট থেকে চলে গেছে কত টাকা, 30,000 টাকা। বলো তো এটা কি নগদ আন্তঃপ্রবাহ নাকি বহিঃপ্রবাহ? এটা নগদ বহিঃপ্রবাহ। ওকে, এনসিও। এবং পরবর্তী 5 বছর প্রকল্প এ থেকে আমরা পেয়েছি কত টাকা বলো তো, 5,000, 5,000, 5,000, 5,000, 5,000। এই টাকাগুলো আমরা পেয়েছি, এই কারণে এগুলো পজিটিভ আকারে দেয়া আছে। সেমভাবে প্রকল্প বির পরবর্তী 5 বছরের টাকা আমরা পেয়েছি 5,000, 7,000, 8,000, 3,000, 2,000। এই টাকাগুলো আমরা পেয়েছি, এর জন্য এগুলো কি আকারে আছে, পজিটিভ আকারে আছে। ওকে, আচ্ছা স্যার আমি এটাকেও 20,000ই ধরি, হ্যাঁ দুইটাই 20,000 দিলাম। যে প্রকল্প এ গ্রহণ করতে আমাদের 20,000 দরকার, প্রকল্প বি গ্রহণ করার জন্য আমাদের 20,000 দরকার। অর্থাৎ আমাদের বিনিয়োগের পরিমাণ প্রকল্প এর ক্ষেত্রেও 20,000, প্রকল্প বির ক্ষেত্রেও। আচ্ছা, প্রকল্প এ থেকে আমরা পেয়েছি, আমাদের আন্তঃপ্রবাহ হয়েছে বা সিএফএটি কত বলো তো, 5 × 5 = 25,000। তার মানে আমরা প্রকল্প এ গ্রহণ করার জন্য ব্যয় করলাম কত, 20,000, এবং প্রকল্প এ থেকে আমরা মোট পেয়েছি কত, 25,000। সেমভাবে তুমি যদি প্রকল্প বির দিকে তাকাও, আমরা প্রকল্প বি গ্রহণ করার জন্য ব্যয় করেছি কত, 20,000, টোটাল পেয়েছি কত, 5 আর 7 কত, 12, 12 আর 8 কত, 20, 20 আর 3 23, 23 আর 2 25। তার মানে আমরা এখানেও 25,000 পেয়েছি। ওকে, তাহলে দেখো প্রকল্প এ গ্রহণ করার জন্য আমরা 20,000 টাকা ব্যয় করলাম, আর মানে প্রকল্প এর মেয়াদকাল কয় বছর, 5 বছরে আমরা মোট পেলাম কত, 25,000 টাকা। একদম সেম ঘটনাটা বির ক্ষেত্রেও ঘটছে না? প্রকল্প বি গ্রহণ করার জন্য আমরা ব্যয় করলাম কত, 20,000, এবং প্রকল্প বির মেয়াদকাল কয় বছর, 5 বছরে আমরা মোট পেলাম কত, 25,000। তাহলে প্রকল্প এ আর প্রকল্প বি এই দুইটার মধ্য থেকে হুইচ ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর ইনভেস্টমেন্ট পারপাস? যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি কি অ্যান্সার দিবে বলো? আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো ভাই, আমি কি প্রকল্প এ গ্রহণ করব নাকি প্রকল্প বি গ্রহণ করব? আচ্ছা, জান্নাত বলতেছে প্রকল্প এ গ্রহণ করতে। বৃষ্টি কি বলতেছো, এ না বি? ম্যাথটা না করেই তুমি বলো এ না বি। তোমার কাছে দুটোটা একই রকম মনে হচ্ছে না? যে দুটোটার বিনিয়োগ বাই সেম, দুটোটার আন্তঃপ্রবাহ কি সেম, দুটোটার মুনাফা কি সেম, যে কোনো একটা করলেই হয়, এরকম মনে হচ্ছে না তোমার রাদিয়া? সেমই মনে হচ্ছে না? এখন আমি যদি তোমার কাছে সাজেশন চাই, যে তুমি তো ফাইন্যান্সের স্টুডেন্ট, অনেক ব্রিলিয়েন্ট, ইন্টেলিজেন্ট, শিক্ষিত মানুষ, ভাই আমার মতো একটা অশিক্ষিত লোককে তুমি সাজেস্ট করো আমি এই বির মধ্যে কোনটাতে বিনিয়োগ করব, কোনটা গ্রহণ করব? এই যে দেখো, এ হলো একটা প্রকল্প, বি হলো একটা প্রকল্প। এখন আমরা কয়টা প্রকল্প নির্বাচন করলাম, দুইটা। দুইটার মধ্যে থেকে কোনটা আমি গ্রহণ করব, এটাকে আমি এমনি এমনি নির্বাচন করতে পারবো না। তাই আমি প্রকল্প চিহ্নিত করছি কয়টা, দুইটা। এখন আমাকে প্রকল্প কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। এ কে মূল্যায়ন করতে হবে, বি কে মূল্যায়ন করতে হবে। তারপরে গিয়ে আমি কি করব, নির্বাচন করব এ গ্রহণ করা উচিত নাকি। এখন আমি প্রকল্প মূল্যায়নের জন্য অনেকগুলো টুলস ইউজ করতে পারি, তাই না? এর মধ্যে একটা কি, পিভিপি। একটা কি স্যার? তো আমরা এখন কি শিখতেছি, পিভিপি কাকে বলে, রাইট? তাহলে এখন আমরা মূল্যায়নের জন্য এ আর বি মূল্যায়নের জন্য আমরা কাকে ব্যবহার করতেছি, অর্থাৎ আমরা এখন প্রকল্প এর পিভিপি নির্ণয় করব, অ্যান্ড দেন আমরা প্রকল্প বির কি নির্ণয় করব, পিভিপি নির্ণয় করব। এই পিভিপি নির্ণয় করার পরে আমরা পিভিপির ভিত্তিতে কি করতে পারি, রিকমেন্ডেশন দিতে পারি, রিকমেন্ড করতে পারি হুইচ ওয়ান শুড বি চুজেন ফর ইনভেস্টমেন্ট পারপাস। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা প্রকল্প এর পিভিপি নির্ণয় করি। অ্যাট ফার্স্ট প্রকল্প এ। ওকে, তো আমরা জানি পিভিপি নির্ণয় করার ফর্মুলা কয়টা, দুইটা। একটা কি ছোট ফর্মুলা, আর একটা কি বড় ফর্মুলা। ওকে, তো ছোট ফর্মুলাটা আমরা কখন ইউজ করব, যদি নগদ আন্তঃপ্রবাহ বা সিএফএটি গুলা কি হয়, ইকুয়াল হয়। তাহলে এই যে 1 থেকে 5 এইগুলো সব কি
সিএফএটি, তাই না? কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। আর এই জিরো এটা কি? এনসিও। এই 0তম বছরেরটাকে আমরা কি বলবো? এনসিও। তাহলে তুমি দেখো তো প্রকল্প এর সিএফএটি গুলো কি ইকুয়াল না আনইকুয়াল? ইকুয়াল। তাহলে তুমি প্রকল্প এর পিভিপি নির্ণয় করবা কোন ফর্মুলা দিয়ে? ছোট ফর্মুলা দিয়ে। তাহলে প্রকল্প এর ক্ষেত্রে তুমি কি বলতেছো? পিভিপি ইকুয়াল এনসিও ডিভাইডেড বাই সিএফএটি ইকুয়াল এনসিও কত স্যার? 20,000 আর সিএফএটি কত? 5,000 ইকুয়াল 4 বছর। ওকে, তাহলে তুমি প্রকল্প এর পিভিপি পেয়ে গেলা, পেব্যাক পিরিয়ড বা মূলধন ফেরতকাল পেয়ে গেলা কয় বছর? অর্থাৎ তুমি যদি প্রকল্প এতে ইনভেস্ট করো, বিনিয়োগ করো, তাহলে তোমার এই বিনিয়োগকৃত 20 লাখ টাকা ফেরত পাবা কয় বছর পর? 4 বছর পর। ওকে স্যার? আচ্ছা, এবার আমরা কি করব বলো তো? প্রকল্প বির পিভিপি নির্ণয় করব, রাইট? আচ্ছা, আমি এখানে লিখলাম প্রকল্প বি। প্রকল্প এর পিভিপিটা আমরা যত সহজে নির্ণয় করে ফেলছি, প্রকল্প বির পিভিপিটা আমরা কি তত সহজে নির্ণয় করতে পারবো বলো? পারবো না। কেন পারবো না? বিকজ প্রকল্প বির সিএফএটি গুলা ইকুয়াল নাকি আনইকুয়াল? আনইকুয়াল। যেহেতু আনইকুয়াল, সো আমরা প্রকল্প বির পিভিপি যদি নির্ণয় করতে চাই, আমরা কি ছোট্ট ফর্মুলাটা ইউজ করবো নাকি বড়টা? আচ্ছা, বড় ফর্মুলাটা কি? এ প্লাস NCO মাইনাস সি ডিভাইডেড বাই ডি, এই ফর্মুলাটা। ওকে, এখন দেখো এই যে আমি এখানে যে ফর্মুলাটা লিখেছিলাম NCO বাই সিএফএটি, এখানে আমি NCOর মান জানি কত? 20,000, তাই না? আবার আমি সিএফএটির মানও জানি যে সিএফএটি কত? এই 25,000 কিন্তু বসানো যাবে না এখানে। সিএফএটি মানে কি? প্রতি বছরের যে সিএফএটি সেটা, বা আমরা এটাকে চাইলে লিখতে পারি কি? বার্ষিক সিএফএটি। ওকে, তো আমি প্রকল্প বির পিভিপির যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলার মধ্যে আমার এ দরকার। আচ্ছা, আমরা কি জানি এখানে এ কত? প্রকল্প বির এ কত এটা কি আমরা জানি? জানি না। ওকে, ফাইন। আর কি দরকার বলো তো? সি দরকার। সি কত আমরা জানি? জানি না। আর কি দরকার? ডি দরকার। ডি কত আমরা জানি? জানি না। আমরা শুধু একটা মানই জানি, এর মান আমরা জানি না, প্লাস এনসিওর মানটা আমরা জানি কত স্যার? 20,000 মাইনাস সির মান কত আমরা জানি? ডিভাইডেড বাই ডির মান কত আমরা জানি? জানি না। তাহলে আমি যদি এখন পিভিপি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে বলো? আমাকে এর মান কত বের করতে হবে, সির মান কত বের করতে হবে, ডির মান কত বের করতে হবে, তাই না? আর না হলে আমি পিভিপি নির্ণয় করতে পারবো না। তো আমরা যদি এই যে এর মান, সির মান, ডির মান পেতে চাই, তাহলে আমাদেরকে একটা গণনা টেবিল করতে হবে। কি করতে হবে স্যার? গণনা টেবিল। আচ্ছা, চলো আমরা একটা গণনা টেবিল করি। আচ্ছা, গণনা টেবিল আমি করতেছি। আচ্ছা, গণনা টেবিলের প্রথম কলামটার নাম কি স্যার? বছর। তারপরেরটার নাম কি? সিএফএটি। কি স্যার? সিএফএটি। বা আমি যদি এখানে লিখি, আচ্ছা আমি একটু বড় করেই লিখি, এটা হলো নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ সংক্ষেপে হলো কি স্যার? সিএফএটি। আর এখানে আমি যেটা লিখবো এটার নাম হলো কি? ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এই যে ক্রমযোজিত, এটাকে ইংলিশে বলে কিউমুলেটিভ। কি বলে? কিউমুলেটিভ। এই যে কিউমুলেটিভ। ওকে, কিউমুলেটিভ। আর নগদ আন্তঃপ্রবাহকে আমরা কি বলি? সিএফএটি। তাহলে কিউমুলেটিভ সিএফএটি। যদি তুমি চাও এটাকে সংক্ষেপে সিএফএটি লিখতে পারো। বুঝছো স্যার? সংক্ষেপে লিখলে সিএফএটি লেখা যেতে পারে। ওকে, তাহলে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, কিউমুলেটিভ সিএফএটি বা সিসিএফএটি। ওকে, তো বছর কয়টা বলো স্যার? বছর হলো 5টা। 1, 2, 3, 4, 5। ওকে, আচ্ছা এটা প্রকল্প বি, তাই না? সো আমরা ইনফরমেশনগুলো ব্যবহার করব কোত্থেকে? বি থেকে। আচ্ছা, তাহলে প্রথম বছরের সিএফএটি কত? আমার কিন্তু এনসিও দরকার নেই, হ্যাঁ, দরকার জাস্ট সিএফএটি গুলো। দ্বিতীয় বছর কত? 7,000।
তৃতীয় বছর কত 8,000, চতুর্থ বছর কত 3,000, পঞ্চম বছর 2,000 হলো। ওকে, এবার আমি কি করব, ক্রমযোজিত করব। তো ক্রমযোজিত করার নাম কি, প্রথম বছরটা আমি প্রথমে বসিয়ে দিব 5,000, প্রথম বছরের ক্রমযোজিতর সাথে দ্বিতীয় বছরের সিএফএটিকে যোগ করব। তাহলে 5-এর সাথে 7 যোগ করলে কত হয়, 5-7 12,000। এবার দ্বিতীয় বছরের ক্রমযোজিতর সাথে তৃতীয় বছরের সিএফএটি যোগ করব। তাহলে 12-র সাথে 8 যোগ করলে কত হয়, 20,000। এবার তৃতীয় বছরের আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ এটা এই কারণেই করতেছি, ধরো এটা হলো 9,000, এটা কত 9,000, আর এটাকে আমরা 1,000 দিলাম, হ্যাঁ জাস্ট মানে একটু ইয়ে করার জন্য, মানে এক্সাম্পলটাকে একটু ইফেক্টিভ করার জন্য। ওকে, তো এটা 9,000 আর এটা কত স্যার 1,000। আচ্ছা তাহলে 12-র সাথে আমি যদি 9কে যোগ করি তাহলে কত হয় বলো তো, 21,000। কত হয় 21,000। এবার 21,000-এর সাথে আমি কি করব, 3,000কে যোগ করব, তাহলে কত হয় 24,000। এই 24,000-এর সাথে আমি যোগ করব কাকে, 1,000কে, তাহলে কত হয় 25,000 হয়। ওকে হলো, গুড। তো দেখো আমি এই যে টেবিলটা করলাম, আমি এই টেবিলটা কেন করলাম, আমার অনেক টাইম আছে, টাইমগুলোকে ওয়েস্ট করার জন্য নাকি, অবভিয়াসলি নট। এই টেবিলটা করার পেছনে আমার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো এর মান কত নির্ণয় করা, সির মান কত নির্ণয় করা, ডির মান কত নির্ণয় করা, এগুলো নির্ণয় করার জন্য আমার এই টেবিলটা করা। বছর সিএফএটি সিসিএফএটি, বা বছর নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ওকে, তো স্যার দেখো এখন আমি যদি এই মানগুলো পেতে চাই, এ ডি সি, এই মানগুলো যদি পেতে চাই, অ্যাট ফার্স্ট আমাকে সির মান বের করতে হবে। কার মান, অ্যাট ফার্স্ট সির মান বের করতে হবে। এখানে সি মানে কি জানো, সি মানে হলো কিউমুলেটিভ সিএফএটি। সি বলতে আমরা কাকে বুঝতেছি, এই কিউমুলেটিভ সিএফএটিকে বা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহকে আমরা সি বলবো। এখন বলো আমাদের এই কোয়েশনে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কি একটা না অনেকগুলা, এই অনেকগুলোর মধ্যে কাকে আমি সি বলবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট। এখানে সি দ্বারা কিউমুলেটিভ ক্যাশ ফ্লোকে বোঝানো হচ্ছে বা ক্রমযোজিত নগদ প্রবাহকে বোঝানো হচ্ছে। আমরা দেখতেছি ক্রমযোজিত নগদ প্রবাহ বেশ কয়টা, তো এই বেশ কয়টা ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্য থেকে কোনটা হলো সি, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবং এটা সিলেক্ট করার জন্য আমার হেল্প নিতে হবে এনসিওর। কার স্যার, এনসিওর। আচ্ছা বলো তো এনসিও কত, প্রকল্প বীর এনসিও কত 20,000। এখন এনসিও হচ্ছে 20,000, আমি কাকে পেতে চাই, সিকে। সি এখানে 5টা আছে, কোন সিটা মানে কোন ক্রমযোজিতকে আমি সি বলবো, এটা আমি কম্পেয়ার করব এনসিওর সাথে সিকে। কাকে, আচ্ছা আমি তাকেই সি বলবো, ওই ক্রমযোজিত এই জায়গায় যে কয়টা ক্রমযোজিত আছে এই ক্রমযোজিতগুলোর মধ্য থেকে আমি ওই ক্রমযোজিতটাকে সি বলবো যেই ক্রমযোজিত নগদ প্রবাহটা এনসিওর সমান অথবা কাছাকাছি কিন্তু বড় নয়। ওকে স্যার, কথাটা কি একটু প্যাচগোছ লেগে যাচ্ছে না, যে সি হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, এখানে 5টা আছে, কোনটাকে আমি স্পেসিফিকভাবে সি বলবো, যেই ক্রমযোজিত নগদ প্রবাহ এনসিওর কাছাকাছি বা ছোট বা সমান, কাছাকাছি বা সমান কিন্তু বড় না। ওকে, অর্থাৎ শর্ত হলো সমান হওয়া যাবে, কাছাকাছিও হওয়া যাবে, কিন্তু কোনোভাবেই বড় হওয়া যাবে না। ওকে, তাহলে এনসিও কত 20,000। আমরা এই ক্রমযোজিত নগদ প্রবাহ নিচের থেকে দেখব, কোত্থেকে, একদম নিচের থেকে দেখব। আচ্ছা দেখো তো একদম নিচে ক্রমযোজিত নগদ প্রবাহ কত 25,000। তাহলে এই যে ক্রমযোজিত নগদ প্রবাহ এটা কি এনসিওর চেয়ে বড় না, তাহলে এটাকে সি বলা যাবে, নো। এখানে কত 24,000, এটাও কি এনসিওর চেয়ে বড়, এটাকেও বলা যাবে না। এখানে কত 21,000, এটাকেও বলা যাবে না। এটা কত 12,000, তাহলে এটাকে বলা যাবে নাকি যাবে না, যাবে। তাহলে আমি এই 12,000 টাকাকে কি বলবো বলো তো, সি বলবো। ওকে, তাহলে আমরা সি বলবো কাকে, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহকে। বাট সব কয়টাকে বলা যাবে না, আমরা নিচের থেকে দেখব। ক্রমযোজিত নগদ প্রবাহগুলো উপর থেকে দেখা যাবে না, কোথা থেকে দেখতে হবে, নিচের থেকে আমরা সার্চ করব, যেটা
এনসিওর সমান হবে বা কাছাকাছি হবে সেটাকে আমরা সি বলবো, বাট যেটা বড় সেটাকে বলা যাবে না। তাহলে নিচের থেকে আমরা 25,000কে দেখলাম এনসিওর চেয়ে বড়, সো এটা বাদ। 24,000 এটাও এনসিওর চেয়ে বড়, সো এটাও বাদ। 21,000 এটাও কি এনসিওর চেয়ে বড়, সো এটাও বাদ। 12,000 এটা এনসিওর কাছাকাছি, সো এটাকেই আমরা কি বলবো, সি। আর উপরে থেকে দেখলে তো তুমি এটাকেই বলতে, ভুল হয়ে যেত। এর জন্য দেখতে হবে কোত্থেকে, নিচের থেকে খুঁজে আসতে হবে। ওকে, নিচের থেকে ফার্স্ট ওয়ান যেটা এনসিওর সমান হবে অথবা কাছাকাছি হবে ওইটাকে তুমি কি বলবা, সি বলবা। ওকে, তো যেই ক্রমযোজিতকে তুমি সি বলতেছো তার বছরটাকে তুমি কি বলবা, এ। এ দ্বারা কাকে বোঝানো হচ্ছে, বছরকে, তাই না? যেই ক্রমযোজিতকে তুমি সি বলতেছো সেই ক্রমযোজিতটা যেই বছরে অবস্থান করতেছে ওই বছরটা হচ্ছে কি, এ। ওকে, তা দেখছো তুমি সি পেলে এ কে পেয়ে যাচ্ছ, আর যাকে তুমি এ বলতেছো তার ঠিক পরের বছরের সিএফএটিটাকে বলবা কি, ডি। ওকে, যাকে এ বলতেছো তার ঠিক পরের বছর, অর্থাৎ 2 হচ্ছে, তার 2 পরে কি, 3, এই 3তম বছরের সিএফএটিটাকে আমরা কি বলবো, ডি। ওকে স্যার, এখন আমরা কি করবো বলো, তাহলে আমরা কি এর মান জানি, ইয়েস জানি, কত, 2। আচ্ছা আমরা কি সির মান জানি, ইয়েস জানি, কত, 12,000। আচ্ছা আমরা কি ডির মান জানি, ইয়েস জানি, কত বলো তো, 9,000। ওকে, ইকুয়াল টু প্লাস, এটা ক্যালকুলেটর প্লিজ করবো, 20,000 থেকে 12,000 মাইনাস করলে কত হয়, 8,000 ভাগ 9,000 ইকুয়াল 0.89 ইকুয়াল 2.89 বছর প্রায়। ওকে স্যার, তাহলে দেখো আমরা এই যে এক্সাম্পলটা দেখলাম, এখানে প্রকল্প এ এবং প্রকল্প বি, দুটো প্রকল্প আছে, দুটোটা প্রকল্পের বিনিয়োগ কি, সেম, এবং দুটোটা প্রকল্পেরই কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের পরিমাণও কি, সেম। তোমার কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হইতে পারে প্রকল্প এ এবং প্রকল্প বি দুটাই কি একই রকম, এনি ওয়ান অফ দিস টু প্রজেক্টস শুড বি চুজেন, ম্যাটার করে না এ করবো না বি করবো, যে কোনো একটা করলেই হলো। সাধারণ মানুষ কিন্তু এভাবে চিন্তা করবে, বাট তুমি যেহেতু একজন এক্সপার্ট, তুমি যেহেতু একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তুমি কিন্তু সাধারণ মানুষের মতো চিন্তা করবা না। তুমি কি করবা, এই দুটোটা প্রকল্পকে মূল্যায়ন করবা। তো মূল্যায়নের জন্য পিভিপি মেথড আছে, এআরআর মেথড আছে, এনপিভি মেথড আছে, আইআরআর মেথড আছে। তো আমরা এখানে অ্যাপ্লাই করলাম কোন মেথডটাকে, পিভিপি মেথডকে অ্যাপ্লাই করলাম, এবং পিভিপি মেথড অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে প্রকল্প এ থেকে আমরা আমাদের বিনিয়োগকৃত 20,000 টাকা ফেরত পাবো কয় বছর পর, 4 বছর পর, তাই না? এবং প্রকল্প বিতে যদি আমি বিনিয়োগ করি, আমি সেম টাকাটাই বিনিয়োগ করতেছি প্রকল্প বিতে, বাট এটা আমি ফেরত পাবো কয় বছর পর, 2.89 বছর পর, তাই না? তোমার বিনিয়োগকৃত টাকাটা তুমি ফেরত পাচ্ছ 4 বছর পরে অথবা 2 বছর বা 3 বছর পরে। তুমি বলো কোনটাকে তুমি প্রেফার করবা, 4 বছর পর ফেরত পাও নাকি 2 বছর পর ফেরত পাও? তাহলে এই দুইটার মধ্যে তুমি কাকে অ্যাকসেপ্ট করবা, প্রকল্প বি কে অ্যাকসেপ্ট করবা। কেন? বিকজ প্রকল্প বি থেকে তুমি তোমার বিনিয়োগকৃত অর্থটা কম সময়ের মধ্যে ফেরত পাবা। ওকে স্যার, এটা কি অনেক কঠিন কিছু ছিল? নো। আচ্ছা, এই যে প্রকল্প মানে আমরা যে পিভিপি করলাম, এই পিভিপি হলো, দেখো তো এই পিভিপি করার সময় আমরা কোথাও টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য ব্যবহার করেছি, অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, এই টাইপের কোনো টার্ম আমরা কি ব্যবহার করেছি বলো, করি নাই। দ্যাটস ওয়াই এই পেব্যাক পিরিয়ড বা পিভিপি মেথডটাকে বলা হয় ট্রেডিশনাল মেথড। কি বলে? ট্রেডিশনাল মেথড। অর্থাৎ ক্যাপিটাল বাজেটিংয়ের বা মূলধন বাজেটিংয়ের আমরা যে ফর্মুলাগুলো ইউজ করি, যেই ফর্মুলায় তুমি টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটাকে ইউজ করবা, অর্থের সময় মূল্যের ধারণাটাকে ইউজ করবা, ওই মেথডটাকে বলা হবে কি জানো, ডিসকাউন্টেড মেথড। কি বলা হবে? ডিসকাউন্টেড মেথড বা বাট্টাকরণ পদ্ধতি। আর যেই মেথডে তুমি টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এই টাইপের কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করবা না,
ওই মেথডটাকে বলা হয় ট্রেডিশনাল মেথড। কি বলা হয়? বা সনাতন পদ্ধতি। তাহলে পে ব্যাক পিরিয়ড বা মূলধন ফেরতকাল হলো মূলধন বাজেটিংয়ের সনাতন পদ্ধতি। কি স্যার? সনাতন পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে অর্থের সময় মূল্যের কোনো প্রয়োগ করা হয় না। এবং এই পদ্ধতিতে আমরা প্রকল্প কিভাবে মূল্যায়ন করি, মানে প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্তটা কিভাবে গ্রহণ করি? যার পিভিপি কম সে অধিক লাভজনক, যার পিভিপি বেশি সে তুলনামূলক কম লাভজনক। বুঝতে পেরেছো? সো যার পিভিপি কম হবে আমরা তাকেই অ্যাকসেপ্ট করব। ওকে, আচ্ছা এবার আসো আমি আরেকটু তোমাদেরকে আস্ক করি, সেটা হলো আচ্ছা আমি প্রকল্প এ প্রকল্প বি দুইটা প্রকল্পের মধ্যে থেকে কোথায় মানে কোনটাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব পিভিপি মেথড অনুযায়ী বলো তো? প্রকল্প বিকে। কাকে গ্রহণ করব? কেন? কারণ প্রকল্প বির পিভিপি কি তুলনামূলকভাবে কম, তাই আমি প্রকল্প বিকে গ্রহণ করব। মানে এখানে তো কোনো ডাউট নেই। আচ্ছা এখন আমি যদি গ্রহণ ট্রহণ না বলে আমি যদি বলি আচ্ছা বলো তো প্রকল্প এ কি লাভজনক, তোমার উত্তর কি হবে? প্রকল্প এ কি লাভজনক? উত্তর হলো ইয়েস, লাভজনক। কেন লাভজনক জানো? কারণ হলো এই প্রকল্পটার মেয়াদকাল কয় বছর? তাহলে মেয়াদকাল এন হচ্ছে কত? 5 বছর, তাই না? মেয়াদকালকে তো আমরা এন বলি, রাইট? তাহলে তুমি বলো তো প্রকল্পটা থেকে তুমি আয় করবা কয় বছর? টাকা উঠে আসবে 4 বছরে। তাহলে ওই যে বাকি 1 বছরের টাকাটা তোমার কি মুনাফা। তাহলে দেখো যদি এমনটা হয় পিবিপি ইজ লেস দেন এন, পিভিপি ইজ লেস দেন এন, এন এর চেয়ে মেয়াদকালের চেয়ে পিভিপিটা কি কম বা পিভিপিটা কি ছোট, তার মানে এই প্রকল্পটা কি লাভজনক। কি স্যার? লাভজনক। ওকে, আবার ধরো তুমি প্রকল্প বির কথা যদি চিন্তা করো, প্রকল্প বির মেয়াদকাল কয় বছর? 5 বছর। তাহলে প্রকল্প বির মেয়াদকালও কয় বছর? 5 বছর। ওকে, প্রকল্প বির পিভিপি কত? 2.89 বছর। তার মানে আমরা কি বুঝলাম? প্রকল্প বির পিভিপি লেস দেন এন, তার মানে প্রকল্প বিটাও কি লাভজনক, প্রকল্প বিও কি। তবে কে বেশি লাভজনক? বি। এই কারণে আমরা বিতে বিনিয়োগ করতেছি। এ বি দুইটাই লাভজনক, বাট বি বেশি লাভজনক, এই কারণে আমরা বিতে বিনিয়োগ করতেছি। আচ্ছা ধরো যদি এমন হইতো প্রকল্প এর পিভিপি হলো 7 বছর। কয় বছর? 7 বছর। এখন বলো প্রকল্প এর এন কত? আচ্ছা আমরা যদি প্রকল্প এ কে গ্রহণ করি, আমরা প্রকল্প এ থেকে আয় করব কয় বছর? 5 বছর। কিন্তু আমরা যে টাকা বিনিয়োগ করেছি এই টাকাটা ফেরত পেতে আমাদের লাগবে কয় বছর? 7 বছর লাগবে। তাহলে বলো আমরা প্রকল্পটা থেকে আয় পাবো 5 বছর, কিন্তু আমার বিনিয়োগ করা টাকাটা উঠে আসতে লাগবে কত? তার মানে কি? তার মানে আমি বিনিয়োগকৃত টাকাটা ফেরত পাবো না, কারণ 5 বছর পর তো আমার প্রকল্প বন্ধ হয়ে যাবে, 7 বছর তো আমি আয় করতে পারবো না। তাহলে যদি বিষয়টা এমন হয় যে পিবিপি গ্রেটার দেন এন, কি হয় স্যার? আচ্ছা মেয়াদকালের চেয়ে পিবিপিটা বড়, তাহলে বুঝতে হবে প্রকল্পটা কি অলাভজনক, তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করব না। ধরো এটা হলো 5.89 বছর সাপোজ, তাহলে আমরা কি বুঝলাম? মেয়াদকাল কত? 5, পিভিপি কি 5-এর চেয়ে বেশি, তার মানে পিভিপি গ্রেটার দেন এন, তার মানে প্রকল্পটা কি লাভজনক না অলাভজনক? অলাভজনক। তাহলে বলো আমরা কি বিনিয়োগ করব নাকি করব না? করব না। তাহলে একটা প্রকল্প লাভজনক না অলাভজনক তুমি যদি পিভিপি মেথডের মাধ্যমে এই ডিসিশনটা মেক করতে চাও, তাহলে তুমি পিভিপিকে কম্পেয়ার করবা কার সাথে? মেয়াদকালের সাথে, প্রকল্পের মেয়াদকালের সাথে। তাহলে এ প্রকল্পের পিভিপিকে কম্পেয়ার করবা এ প্রকল্পের মেয়াদকালের সাথে। যদি পিভিপি গ্রেটার দেন এন হয় তার মানে অলাভজনক, প্রকল্পটা বাদ দেওয়া উচিত। যদি পিভিপি লেস দেন এন হয় তার মানে কি লাভজনক, তার মানে প্রকল্পে বিনিয়োগ করা উচিত। ওকে, এটাই হলো বিনিয়োগ সিদ্ধান্ত। ওকে ওকে স্যার, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করব জাস্ট এই মানে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা জেনে। ওকে, আর এখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতেছি বা বিনিয়োগ সিদ্ধান্তটা নিচ্ছি কার উপর ভিত্তি করে? পিভিপির উপর ভিত্তি করে। এখানে অনেকগুলো কথা বলছে, তাই না?
আচ্ছা কি কি বলছে দেখো, পেব্যাক সময় বলতে প্রকল্প হতে প্রতি বছর যে নগদ আন্তঃপ্রবাহ বা সিএফএটি পাওয়া যায় বা অর্জিত হয় তার ভিত্তিতে প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ অর্থাৎ এনসিও ফেরত পেতে যে সময় প্রয়োজন সেই সময়কে বুঝছি আমরা। ওকে, পেব্যাক সময় যত কম হয় প্রকল্পটিতে বিনিয়োগকৃত অর্থ তত দ্রুত ফেরত পাওয়া যায়। তার মানে পিবিপি যত কম হবে এটা নির্দেশ করবে আমি তত দ্রুত টাকাটা ফেরত পাচ্ছি, বিনিয়োগকৃত অর্থটা ফেরত পাচ্ছি। প্রকল্পের মেয়াদকালের সাথে, প্রকল্পের মেয়াদকালকে আমরা কি বলি, এন। প্রকল্পের মেয়াদকালের সাথে অর্থাৎ এন এর সাথে প্রকল্পের পেব্যাক সময়কে অর্থাৎ পিবিপিকে তুলনা করে কম্পেয়ার করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রকল্পের মেয়াদকালের তুলনায় অর্থাৎ প্রকল্পের এন যা তার তুলনায় প্রকল্পের পেব্যাক সময় অর্থাৎ পিবিপি কম হলে অর্থাৎ পিবিপি গ্রেটার দেন এন হলে প্রকল্পটিকে লাভজনক হিসেবে বিবেচনা করা হয়। তার মানে পিবিপি লেস দেন এন, এটা কি ইন্ডিকেট করতেছে, প্রকল্পটা লাভজনক। অপরদিকে প্রকল্পের মেয়াদকালের তুলনায় অর্থাৎ এন এর তুলনায় প্রকল্পের পেব্যাক সময় বেশি হলে অর্থাৎ পিবিপি গ্রেটার দেন এন হলে প্রকল্পটিকে ক্ষতিকর বিবেচনা করা হয়, মানে অলাভজনক। ওকে, পেব্যাক সময়ের পরবর্তী বছরগুলোর নগদ আন্তঃপ্রবাহ সমূহকে বিনিয়োগের আয় হিসেবে বিবেচনা করা হয়। ধরো প্রকল্পের মেয়াদকাল 5 বছর, তোমার পেব্যাক পিরিয়ড হলো 3 বছর, তাই তুমি প্রকল্পটা গ্রহণ করলে আয় করবা কয় বছর পর্যন্ত, 3 বছরের আয় দ্বারা তোমার কি হবে, বিনিয়োগকৃত টাকা উঠে যাবে, বাকি 2 বছরের আয়টা তুমি মুনাফা হিসেবে বিবেচনা করবে। এই হলো পেব্যাক পিরিয়ডের পুরো ডিটেলস। ওকে স্যার, আই থিঙ্ক কীভাবে আমরা পেব্যাক পিরিয়ড করব, কখন ছোট সূত্র করব, কখন বড় সূত্র করব, কিভাবে আমরা পেব্যাক পিরিয়ডের মাধ্যমে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব, কখন আমরা বুঝবো পেব্যাক পিরিয়ডের মাধ্যমে আমরা মানে কিভাবে বুঝবো প্রকল্পটা লাভজনক নাকি প্রকল্পটা অলাভজনক, এবং পেব্যাক পিরিয়ডের মাধ্যমে আমরা কিভাবে একাধিক প্রকল্পের মধ্য থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পটা গ্রহণ করব বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব, এইগুলো নিয়ে আশা করি আমাদের নেক্সট টাইম ম্যাথগুলোতে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।